জুলাই সনদ নিয়ে বিভ্রান্তির চেষ্টা করছে বিরোধী দল। অভিযোগ মির্জা ফখরুলের, বললেন সই হওয়া সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার। এখানে সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতেছি না। আমরা জুলাই সনদ বাস্তবায়ন প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব, এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। রাজনৈতিক মতৈক্য থাকলে সংশোধনের মাধ্যমেই সংবিধানের বড় পরিবর্তন সম্ভব, বলছেন বিশেষজ্ঞরা। বিতর্ক এড়াতে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান। সংশোধনীগুলো যে বারবার আদালতে নিয়ে আসা হচ্ছে, সেটা আনা হলেও সেটাকে যাতে আদালত এই ব্যাপারে ইন্টারফেয়ার না করে, হস্তক্ষেপ না করে। তারা যে কনসেনসাসে পলিটিক্যাল পার্টিগুলো পৌঁছেছিলেন তা সেখানে পৌঁছানো যাবে, সেই ব্যাপারগুলো এখন তাদের পার্লামেন্টে ডিবেট করে বা আলোচনা করে সমাধান করতে হবে। ইরানি শহর বন্দর দ্বীপে অব্যাহত মার্কিন হামলা, হতাহত 350-র কাছাকাছি। হাফ ডজন প্রতিবেশী দেশের মার্কিন ঘাঁটি স্থাপনায় তেহরানের টার্গেট। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই গণভোট উল্লেখিত জুলাই সনদে কিছু অংশ জুড়ে দেওয়া হয়েছিল। বিএনপি জুলাইকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় না উল্লেখ করে মহাসচিব বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত সৃষ্টির চেষ্টা করছে বিরোধী দল। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী দেশে গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে দীর্ঘ আলোচনা করে সব রাজনৈতিক দল। ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত হয় জুলাই সনদ। জাতীয় নির্বাচনের দিনই সেই সনদ নিয়ে অনুষ্ঠিত হয় গণভোটও। কিন্তু গণভোটে উল্লিখিত জুলাই সনদ আর স্বাক্ষরিত জুলাই সনদে ছিল বেশ কিছু পার্থক্য। নির্বাচনের আগেই সেসব বিষয় তুলে ধরে বিএনপি। এবার সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন নিয়ে বিরোধী দলের সঙ্গে স্পষ্ট বিরোধ সরকারি দলের। সকালেই জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজউদ্দিন আহমদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এসব নিয়েই কথা বলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি সরকার। এখানে সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতেছি না। আমরা জুলাই সনদ বাস্তবায়ন প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব, এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। সেই গণভোটের একটা অংশ তো আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। জুলাই সনদের বইটা যদি আপনারা পড়েন, আমার কাছে এখানে নাই, প্রতিটি জায়গায় বলা আছে যে দল তাদের ম্যানিফেস্টো অনুযায়ী যেভাবে আশ্চর্য নির্বাচিত হবে, তারা তাদের ম্যানিফেস্টো অনুযায়ী সেইটাকে বাস্তবায়িত করবে। আমরা বারবারই এই কথা বলে এসেছি। বিএনপি দেশে প্রথম সংস্কার এনেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে থেকেই সংবিধান সংস্কার নয়, সংবিধান সংশোধনের কথা বলে এসেছে তার দল। বিরোধী দল যারা আছেন তারা অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে আপনার জনগণকে আপনার উত্তেজিত করবার চেষ্টা করছেন। জনগণের চেয়ে ভালো তো আপনার আর কেউ বোঝে না। আমরা তো বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা তো সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। সুতরাং আমাদের যেটা জনগণ আমাদেরকে যে ভোট দিয়েছে, ম্যানিফেস্টোর মধ্যে যেটা ছিল, সেই ম্যানিফেস্টোতে আমরা 2/3 মেজরিটি নিয়ে বিএনপি আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। সুতরাং ওই জায়গায় কোনো রকমের কোনো আপনার বিভ্রান্তি কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। বিভাজনের রাজনীতি নয়, বরং গণতন্ত্রে আস্থাশীল থাকতে সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে বিরোধী দল শুধুমাত্র আপনার তাদের ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে তারা ব্যবহার করতে চায়, আমরা কিন্তু চাই না যে জুলাই শুধু ক্ষমতার যাওয়ার জন্য আরেকটা হাতিয়ারই পরিণত হোক। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সংশোধনের মাধ্যমে সংবিধানের বড় পরিবর্তন সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে কেউ কেউ মনে করেন সংবিধান সংশোধন জটিল আইনি প্রক্রিয়া। এতে অতীতের মতো আদালতের হস্তক্ষেপে যে কোনো সংশোধনী বাতিলও হতে পারে। দুপক্ষই অবশ্য বলছে, রাজনৈতিক সমাধান ছাড়াই বিতর্ক বন্ধ হবে না।
আরিফুর রহমান সবুজের রিপোর্টে বিস্তারিত। সংসদে কার্যপ্রণালী বিধি, সংবিধান এবং রেওয়াজসমূহ অনুসরণ করতে চাই। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়া না নেয়াকে কেন্দ্র করে প্রথম দিন থেকেই উত্তপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ। এ নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক থামছেই না। সময় গড়িয়েছে, শেষ হয়েছে সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন ডাকার নির্ধারিত সময়। সোমবার সংসদে গঠন করা হয় সংবিধান সংস্কার কমিটি। বিরোধী দলকে কমিটিতে নাম দেওয়ার প্রস্তাব করা হয়, কিন্তু তা প্রত্যাখ্যান করে ওয়াকআউট করে সংসদ থেকে। আমরা মনে করি যে জনগণের এই অভিপ্রায় মতামতকে কোনোভাবেই অগ্রাহ্য অপমান করা উচিত হবে না। গণভোটের গণরায়কে যদি সম্মান দিতে হয়, এই সংবিধানকে সংশোধন করতে হবে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক তর্ক থাকবেই, তবে সাংবিধানিক নির্দেশনা মানতে বাধ্য সংসদ। বিতর্ক এড়াতে সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী 2/3 সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংবিধান সংশোধনের পক্ষে তারা। আপনি কি গণভোটটা এইভাবে অর্ডারের মাধ্যমে করার কোনো সুযোগ আছে? সংবিধান কি সেটা পারমিট করে? এই কোশ্চেনটা একটা সময় আসবেই, কারণ ওই সময় আমাদের সংবিধানে গণভোটের অস্তিত্ব ছিল না। তো এই ডিবেটটা যখন আসবে, তখন এই যত সংস্কারই হোক সবগুলোই কিন্তু আপনার অবৈধ হওয়ার একটা সুযোগ তৈরি হবে। যদি আদালতে একটা না একটা সময় কেউ চ্যালেঞ্জ করবি, তো ওই ঝুঁকিতে আমরা কেন যাব? সংবিধান সংশোধনের ক্ষেত্রে জুলাই জাতীয় সনদের পাশাপাশি ত্রয়োদশ সংশোধনীর রিভিউ এবং পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের নির্দেশনা আমলে নেয়ার উপর জোর দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞরা। সংবিধান এখন 13তম সংশোধনী যে পর্যায়ে ছিল, ওইখানে সংবিধানের যে রূপ ছিল, এখন ওই রূপে সংবিধান আছে। সুতরাং সেইখান থেকে এই পুরো ব্যাপারটা তো আপনি যখন পরিবর্তন করবেন, তখন ওইখানে থাকা সংবিধানে কি কি পরিবর্তন আসলে আমাদের দরকার হবে, এবং করলে এই জাতির যে ঐক্যমত বা তারা যে কনসেনসাসে পলিটিক্যাল পার্টিগুলো পৌঁছেছিলেন, তা সেইখানে পৌঁছানো যাবে। সেই ব্যাপারগুলো এখন তাদের পার্লামেন্টে ডিবেট করে বা আলোচনা করে সমাধান করতে হবে। তবে অষ্টম সংশোধনী অনুযায়ী সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা যাবে না। সেক্ষেত্রে শুধু সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধন হলে এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাবে। সংশোধনীগুলো যে বারবার আদালতে নিয়ে আসা হচ্ছে, সেটা আনা হলেও সেটাকে যাতে আদালত এই ব্যাপারে ইন্টারফেয়ার না করে, হস্তক্ষেপ না করে, সেই ব্যাপারে একটা শক্ত যুক্তি হিসাবে বলা যেত যে এটা সংসদের সংশোধনী নয়, বরং এটা একটা সংস্কার পরিষদের সংস্কার। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান আইনি দলিল হলেও রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই এর গতি প্রকৃতির উপরও নির্ভর করবে সংশোধনের ভবিষ্যৎ। এই সংবিধানের কিছু অংশ ওনারা মেনেছেন, কিছু অংশ ওনারা মানেন নাই। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে সরকার। পুনর্বাসন না হওয়া পর্যন্ত সব কাজ অব্যাহত থাকবে, এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। এ সময় অর্থমন্ত্রী বলেন, বন্যায় চট্টগ্রামের 7 লাখ মানুষ পানিবন্দী ছিল। এর মধ্যে 40,000 পরিবারকে চাল, 75,000 পরিবারকে শুকনো খাবার এবং 40,000 পরিবারকে রান্না করা খাবার বিতরণ করা হয়। পুনর্বাসন প্রক্রিয়া দ্রুতই শুরু হবে বলেও জানান মন্ত্রী। বন্যার পর স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় ওষুধ সহ যাবতীয় জিনিসপত্র প্রস্তুত আছে। পুনর্বাসন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে সমস্ত কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। বীজ দরকার, সার দরকার, ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে, এবং বীজ দরকার, সার দরকার, ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে, এবং স্বাস্থ্য সেবা, যেখানে অসুখ বিসুখের একটা বন্যার পরে একটা সাধারণত দেখা যায় একটা প্রকোপ দেখা যায়, সেজন্য ওষুধ বিশুদ্ধ সব প্রস্তুত আছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে সরকারি উদ্যোগে পুনর্বাসন করা হবে বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সকালে বান্দরবানের দুর্গম রোয়াংছড়ি ও জামছড়ি ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, বন্যা কবলিত এলাকায় বিভিন্ন ব্যাংক ও এনজিও ক্ষুদ্র ঋণের কিস্তি 1 মাসের জন্য স্থগিত রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকায় গৃহপালিত পশুর জন্য বিনামূল্যে টিকা এবং চিকিৎসা সেবা দেওয়া হবে। এর আগে জেলা পরিষদের রেস্ট হাউস প্রাঙ্গণে ত্রাণ বিতরণ করেন তিনি।
বন্যা পরবর্তী সময় ওনার যে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে আমরা যেন কিছুটা হলেও সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে আবার পুনর্বাসনে বা স্বাভাবিক জীবনে ফেরত যেতে আমরা যেন সেই সাহায্যটা তাদেরকে করতে পারি এই চেষ্টা আমাদের রয়েছে। একে তো যুদ্ধবিরতির লঙ্ঘন, তার উপর টানা ষষ্ঠ রাতের মতো ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক সক্ষমতা দুর্বল করার দাবি সেন্টকমের। তেহরানের দাবি, গেল কয়েকদিনের আগ্রাসনে প্রাণ হারিয়েছে 40 বেসামরিক, আহত 3 শতাধিক। প্রথমবার সিরিয়া সহ প্রতিবেশী দেশগুলোর মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোয় অব্যাহত ইরানি অভিযান। যুদ্ধবিরতির পর শুরু হওয়া হামলা পাল্টা হামলায় ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। টানা ষষ্ঠ দিনের মতো উপকূলীয় নজরদারি কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ সরঞ্জাম পরিবহন অবকাঠামো এবং নৌ সক্ষমতা সহ কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেন্টকমের দাবি, ইরানের সামরিক শক্তি চুরমার করা আর বাণিজ্যিক জাহাজে আক্রমণের জবাব দিতেই এই অভিযান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, হরমুজগান প্রদেশের অন্তত 5টি সেতু, 4 বাহার সমুদ্র নিয়ন্ত্রণ টাওয়ার, বন্দর আব্বাস, বুশের, আহভাজ ও কেশম দ্বীপে চালানো আগ্রাসনে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। তবে অভিযানের মাঝেও আলোচনা চলছে, দাবি হোয়াইট হাউসের। ইরান যুক্তরাষ্ট্রের মাঝে আলোচনা অব্যাহত। আমাদের সাথে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী দেশটি, কারণ মার্কিন সামরিক বাহিনীর আঘাতে তারা ভয়াবহ ক্ষতিগ্রস্ত। ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে তেহরানও। কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান এবং প্রথমবারের মতো সিরিয়ার মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। কাতার ও জর্ডান জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। তবুও ধ্বংসাবশেষ পড়ে আহত হয়েছে এক শিশু, ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা। সামরিক উত্তেজনার মধ্যে আলোচনার টেবিল ঘিরেও চলছে বিতর্ক। ইরানের সঙ্গে আলোচনায় মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আর্থিকভাবে লাভবান হচ্ছেন এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার অভিযোগ, ইসরায়েলি সরকারের কিছু সদস্য যুদ্ধবন্ধে মার্কিন প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছেন। এদিকে হরমুজ প্রণালীর পরিস্থিতি আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী, মার্কিন প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছেন। এদিকে হরমুজ প্রণালীর পরিস্থিতি আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এবার তৃণমূল কংগ্রেস থেকে রাজ্যসভার পদ ছাড়লেন টালিউড তারকা কোয়েল মল্লিক। বৃহস্পতিবার পদত্যাগ করেন তিনি। এ নিয়ে সংসদের উচ্চকক্ষে তৃণমূলের সদস্য সংখ্যা কমে দাঁড়ালো 9 জনে। পদত্যাগের পরপরই বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন কোয়েল। বিজেপিতে যোগ দেবেন বলেও শোনা যাচ্ছে গুঞ্জন। এর আগে 11ই জুন মেইলে তিনি পদত্যাগপত্র পাঠালেও তা গৃহীত হয়নি। গেল 9 জুলাই তৃণমূলের রাজ্যসভার পদ ছাড়েন আরও 3 জন। তারা ছিলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চেকবা রাইক। তারা যোগ দেন বিজেপিতে। চারুকলার বকুলতলায় দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো ঘনঘটা। আয়োজনে ছিল অর্থই ডান্স একাডেমি, যেখানে 2.5 বছর থেকে 60 বছর বয়সীরাও নৃত্য প্রদর্শন করেন। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় জড়ো হতে থাকে শিল্পী, অতিথি, দর্শনার্থীরা। সকাল 11টায় শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। মূলত বর্ষাকে বরণ করে নিতেই এই আয়োজন। প্রায় 300 নৃত্যশিল্পী অংশ নেন। বাংলার নানা গান, গল্প, কবিতার সাথে পা মেলান তারা। উঠে আসে বর্ষা কথন। আয়োজনের মূল আকর্ষণ ছিল ছাতা ছাড়াই উপস্থিত থাকতে হবে দর্শনার্থীদের, ভিজতে হবে একসাথে। নারীদের নীল, সবুজ বা সাদা শাড়ি এবং পুরুষদের পাঞ্জাবি পরিধানের অনুরোধ জানানো হয়। এই আয়োজন থেকে বন্যার্তদের জন্য তহবিল উত্তোলন করা হয়, যা পৌঁছে দেওয়া হবে দুর্গত এলাকাগুলোয়। সাধারণ মানুষের চলাচলের জন্যই তৈরি হয় ফুটওভার ব্রিজ, ফ্লাইওভারের মতো অবকাঠামোগুলো। তবে টাঙ্গাইলে মধুপুরে ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করে নজর কাড়ল বন বিভাগ। 5টি স্থানে বানানো হয়েছে রোপওয়ে বা দড়ির তৈরি সেতু। উদ্দেশ্য একটাই, মহাসড়ক পারাপারের সময় যেন বন্যপ্রাণীদের মৃত্যু না হয়। নেই জেব্রা ক্রসিং, নেই ট্রাফিক সিগন্যাল, তবুও নিরাপদে মহাসড়ক পার হচ্ছে বন্যপ্রাণীরা। যেন মানুষের মতো তারাও পেয়ে গেছে ফুটওভার ব্রিজ।
টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক বহু বছর ধরেই মধুপুর বনাঞ্চলকে বিভক্ত করে রেখেছে। খাবারের খোঁজে বনের এক পাশ থেকে অন্য পাশে যায় বানর, হনুমান, গন্ধগোকুল, মেছো বিড়াল সহ নানা প্রাণী, যাদের পারাপারের একমাত্র পথ ব্যস্ত মহাসড়ক। প্রায় যানবাহনের চাপায় মারা পড়তো এসব প্রাণী। রোপওয়ে করার পরে এটা আস্তে আস্তে মানে বন্য প্রাণীগুলো পরিচিত হচ্ছে যে এটা একটা রাস্তা হয়ে গেছে। না বানর টানর সবকিছু সুন্দরভাবে চলাইতেছে, হাঁটাচলা করাইতেছে, সুন্দরভাবে থাকতেছে, ওদের কোনো অসুবিধা হইতেছে না। আগে বানর নিচ দিয়ে যাইতো, অহন উপর দিয়ে জায়গা, অহন সুবিধা হয়েছে আমার যাওয়া। দুর্ঘটনা কমাতে মহাসড়কের 5টি স্থানে নির্মাণ করা হয়েছে বিশেষ রোপওয়ে বা দড়ির সেতু। ধীরে ধীরে বাড়ছে বিকল্প পথে বন্যপ্রাণীদের চলাচল। স্থানীয়দের আশা, ব্যবস্থাটি কার্যকর থাকলে প্রাণী মৃত্যু অনেকটাই কমবে। বানরদের জন্য রাস্তা বানাইছে, ওটা ভালো হয়েছে। বানরদের এপার ওপার পার হইতে পারে। আগে বানর টান্ডর গাড়ির তলে পড়ে মরতো, মরলে গন্ধ বাইর হইতো। দড়ি দিছে উপর দিয়ে যায়, আর মরে না, আর গন্ধ করে না। ওইটা দেওয়া অনেক খুব সুন্দর হয়েছে। বানর এখন উপর দিয়ে চলাফেরা করে, কোনো সমস্যা হয় না। বানর মনে করেন যে অ্যাক্সিডেন্ট হয় না। মহাসড়কে 24 ঘন্টায় গাড়ি চলাচল করে, তাই চালকদেরও আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের এই পরিবহন থেকে, গাড়ি থেকে যাতে কোনো বন্যপ্রাণীর ক্ষতি সাধন না হয়, আমরা সেই ব্যাপারটা প্রয়োজনে আমরা চালকদেরকে আমরা তাদেরকে বলে দিব, সতর্ক করে দিব। বন বিভাগের তথ্য অনুযায়ী লাওয়াছড়া জাতীয় উদ্যানে একই ধরনের করিডোর নির্মাণ করা হয়েছিল। এরপর সড়ক দুর্ঘটনায় বন্যপ্রাণীর মৃত্যু উল্লেখযোগ্য হারে কমেছে। সেই অভিজ্ঞতা থেকেই মধুপুরে নেওয়া হয়েছে এই উদ্যোগ। এই রোপওয়েটা মূলত নির্মাণ করা হয়েছে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্পের আন্ডারে। এই প্রকল্পতে 5টি রোপওয়ে ধরা ছিল। আমরা আশা করি ভবিষ্যতে যদি এরা এই রোপওয়েগুলো ব্যবহার করে রাস্তা থেকে এক পাশ থেকে আরেক পাশে যায়, তাহলে আমরা এই পুরো বনেই হয়তো আরও বেশি পরিমাণে রোপওয়ে নির্মাণ করব। একসময় প্রায় 62,000 একর জুড়ে বিস্তৃত ছিল মধুপুর বনাঞ্চল। বন বিশেষজ্ঞরা বলছেন, রোপওয়ে নির্মাণের পাশাপাশি বন সংরক্ষণ, অবৈধ দখল রোধ এবং নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা গেলে মধুপুরে জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে। জারিন অর্নি, যমুনা নিউজ। আর এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।